ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীর জন্য আধুনিক ভবন নির্মাণের অঙ্গীকার তারেক রহমানের। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপি চেয়ারম্যানের। ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা। দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই, দাবি সিএসির। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টার। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। এবং বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর ইউনূস। ফ্যাসিবাদী আমলের নৃশংসতার চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে বিএনপির। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানীতে দোয়া মাহফিলে এই কথা বলেন তারেক রহমান। এদিকে মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান বলেন, কড়াইল বস্তিবাসীর দুর্বিষহ আবাসন সমস্যা দূর করতে সেখানে নির্মিত হবে আধুনিক আবাসন ব্যবস্থা। তিনি বলেন, দালান আর বস্তিবাসীর সন্তানদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর কড়াইলবাসীর আয়োজনে দোয়া মাহফিল। মঙ্গলবার বিকেল 4টার কিছু আগে মহাখালীর টিএনটি মাঠের দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে অভিনন্দন জানাই। আনুষ্ঠানিক বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন তার কিছু পরিকল্পনা। দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আপনারা কষ্ট করছেন, সরকারও কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। স্বৈরাচারী শাসক দ্বারা বাস্তুচ্যুত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেকে কড়াইলবাসীর সন্তান হিসেবে তুলে ধরেন তারেক রহমান। এলাকাবাসীকে আহ্বান জানান তার পাশে থাকার। আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। এদিকে রাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানীতে দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, রাজনীতিতে বিরোধী দলের সমালোচনার চর্চা বদলাতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে পারলে সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খননের পরিকল্পনা আছে বিএনপির। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। রাজধানীর যানজট নিরসনে মনোরেল ব্যবস্থা চালুর কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। সম্মানিত নেতৃবৃন্দ, মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা জানিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতারা বলেন, দুটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করছে। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। আমরা তার মতো ত্যাগী মানুষ হব। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। দুটি রাজনৈতিক দল সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকি করে ভোট চাচ্ছে। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন, এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই এই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের উন্নয়ন বিএনপির হাত ধরেই এসেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের নিরাপদ স্থান। অনুষ্ঠানে আগামীর রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফার অধীনে 8টি অগ্রাধিকার ভিত্তিক সামাজিক কর্মসূচিও ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী সহ বিনিয়োগকারীরা। The Awami regime since 2009 devastated the economy and turned into a mafia economy. It turned into a haven for the looters, plunderers. The banks were looted, money was taken away from banks to foreign countries where they became owners of huge assets and wealth. BNP initiated political as well as economic reforms since its inception. The programs which have been proposed by our leader, Mr. Tariq Rahman. গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরে দিনব্যাপী পলিসি সামিটে বক্তব্যে কথা বলেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে দিনব্যাপী পলিসি সামিট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিগণ এবং 30টি দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime under which we saw the most horrific torture of opponents. সমাপনী বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া গ্রহণ করবে না দলের নেতাকর্মীরা। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জামায়াত আমিরের। প্রতিষ্ঠিত করা যায়। আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় জামায়াত, সে বিষয়টি নানা তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরলো আজকের এই পলিসি সামিটে। শুধু দেশ নয়, দেশের বাইরেরও লাখো মানুষ জামায়াত সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এমনটাই মত সংশ্লিষ্টদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনে আয়োজিত সভায় কথা বলেন তিনি। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন সিএসি। এদিকে প্রবাসীদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে দূতাবাসের প্রতিনিধিরা। পোস্টাল ব্যালট সংক্রান্ত জটিলতা ও ভোট প্রদান ইস্যুতে মঙ্গলবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসি। সম্মেলনে পোস্টাল ব্যালটের সুরক্ষা, নিবন্ধন ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেশে ও প্রবাসে কিভাবে ভোট দেবেন ভোটাররা তা নিয়ে হয় আলোচনা। রেগুলার ভোটিং এর পাশাপাশি পোস্টালের রিসিভিং ব্যালটস, সর্টিং, দেন কাউন্টিং, ডিক্লারেশন অফ রেজাল্ট, মক ভোটিং করে ফিগারে আসা হয়েছে। সভায় অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কমিটির সাথে, সেখানে এখন পর্যন্ত আমরা কোনো কেউ পাইনি, এমন কোনো তথ্য আমরা পাইনি। গতকালের রেকর্ড অনুযায়ী আমাদের রেজিস্টার, সেই হিসেবে টোটাল কমিউনিটি প্রায় 16% আর কি অংশগ্রহণ করেছেন। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। 122 রকমের কালচার, 122 রকমের নিয়ম কানুন, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। হয়তো বা একদিন বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে ও প্রবাসে এখন পর্যন্ত 15 লক্ষাধিক ভোটার পোস্টাল ব্যালটে ভোটদানে নিবন্ধন করেছেন। কোন ডিস্ট্রিক্টে বেশি, কোন ডিস্ট্রিক্টের এই আপনার এখানে ওই ডিস্ট্রিক্টটাও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 6টি করে ক্যামেরা। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি নিকারের সভা। এতে অনুমোদন পায় 11টি সিদ্ধান্ত। সভার বিষয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন করে 4টি থানার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি প্রশাসনিক বিভাগ খোলা হয়েছে। ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে উপপ্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এজন্য সরকার থেকে আলাদা বরাদ্দও দেওয়া হয়েছে। 71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। সব মিলিয়ে এই যে 42,000 কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই, সম্ভব হলে 31শে জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রেস সচিব জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহতের ঘটনায় ওই এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন না বলেও জানান প্রেস সচিব। আরও আমি মনে করি যে এটা তাদেরকে, তাদের রিজলভকে আরো শক্তিশালী করবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জাতি যদি কখনো দিশেহারা হয়, জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ করা সম্ভব হয়েছে, যা পৃথিবীতে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে সে কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধি এবং সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এখন চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার বিকেলে গণভবনে নির্মিত এই জাদুঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দলের নেতা উপদেষ্টারা। জাদুঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, জাতি যদি কখনো দিশেহারা হয়, জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাগিদে দাঁড়াতে, আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত গেলে দিয়ে দেওয়া। জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধ হয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতেই জাদুঘর করে ফেলবে। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠি, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং এবং অডিও ভিডিও সহ নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন পীড়ন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। একদিকে কিছু আসনে বিদ্রোহী প্রার্থী, আবার কিছু আসনে প্রার্থী শূন্যতা, এমন বিপরীতমুখী অবস্থা অস্বস্তিতে ফেলেছে বিএনপিকে। এখনও প্রায় অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তবে বিদ্রোহীদের সরিয়ে আনতে তৎপর কেন্দ্র। শীর্ষ নেতাদের আশা, শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেবেন বিদ্রোহীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছেন প্রার্থীতে হারানো বিএনপির 3 নেতা। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 2 বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ। পটুয়াখালী 3 আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ হারানো নেতা হাসান মামুন। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। এমনকি আগের নির্বাচনে নোয়াখালী, নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে অন্তত 10 জনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি। তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা, শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা। যারাই নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগী কর্মী, তাদের মধ্যে ইচ্ছা জাগতেই পারে, সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে। কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছে, যদিও তারা ডেডিকেটেড কর্মী। দলের প্রতি যাদেরই কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো। একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ, অন্যদিকে 3 আসনে প্রার্থী শূন্যতার শঙ্কাও ভাবাচ্ছে বিএনপিকে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে বাতিল হয় যশোর 4, চট্টগ্রাম 2, কুমিল্লা 4 ও 10 আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা। এর মধ্যে যশোর 4 আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি 3 আসনে নেই। প্রার্থিতা ফিরে পেতে সেই 3 আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর সেদিকে তাকিয়ে বিএনপি নির্বাচনের নিয়ম কানুন তারা যদি অনুসরণ না করে তাহলে তো নির্বাচন বসে থাকবে না। যে 3 আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলোতে অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গণভোট প্রত্যাখ্যান করে জনগণের স্বার্থে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে গণভোটকে সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন। এটা গণভোটের কোনো মতামত সাধারণ লোকরা যেই এত কমপ্লেক্স বিষয় এরকমভাবে ওনারা করছেন, এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা না ভোট দেব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। পিছিয়ে গেল চানখারপুলে 6 হত্যা মামলার রায়। ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে 26 জানুয়ারি। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চিফ প্রসিকিউটরের। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে ইসির সীমানা অনুযায়ী এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রায় ঘোষণার দিন ধার্য থাকায় মঙ্গলবার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার 4 পুলিশ সদস্যকে। এজলাসে সরাসরি সম্প্রচারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশন। শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন ট্রাইব্যুনালে। সকাল 11:30টার দিকে জানা যায় রায় প্রস্তুত করতে পারেননি 3 সদস্যের ট্রাইব্যুনাল। রায়ের নতুন তারিখ ধার্য করা হয় 26 জানুয়ারি। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতায় টিকে থাকতে যারা হত্যাকাণ্ড চালায় তাদের জন্য এই রায় দৃষ্টান্ত হতে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিন জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতে কুমিল্লা 1 ও 2 আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জোট থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা ফয়জুল করিমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল। এটি শুধু রাজনৈতিক সমঝোতা নাকি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত, তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা। অন্যদিকে পটুয়াখালীতে বিএনপির সমর্থন নিয়ে মাঠে নামা ভিপি নুরও দোয়া চাইতে যান চরমোনাই দরবারে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সম্প্রতি 11 দলীয় জোট ভেঙে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঘোষণা দেয় এককভাবেই নির্বাচন করার। তবে সেই দলেরই শীর্ষ নেতা সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ভোটের মাঠ থেকে সরে গেছেন। নাটকীয় এই চমক হয় বরিশাল সদর 5 আসনে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের কাছে অঘোষিতভাবে দলের হেডকোয়ার্টার খ্যাত আসন। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে জামায়াতের প্রার্থী হেলাল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত। ফ্যাসিস্ট আমলে তারা শাহাদাত বরণ করে যে ত্যাগ স্বীকার করেছেন, আর এই আজকে একটা আসন ছেড়ে দেওয়ার চাইতে বড় ত্যাগ নয়। এদিকে জামায়াতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের স্বার্থে ঐক্য সময়ের দাবি বলছেন। তবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েই ভোট করবেন কিনা তার জন্য অনাগত সময়ের জন্য অপেক্ষা করতে বললেন এই শীর্ষ নেতা। আমরা তো জামাতের আমিরের আসনটা আগেই সম্মান দেখিয়েছি। এখন যদি সে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আসনের সম্মান দেখে, এটা ওয়েলকাম, এটা ভালো। বরং এটা তো ওয়েলকাম জানানো উচিত। সম্মান দেখিয়েছে, এটা তো ভালো, প্রশংসার দাবি থাকে। এদিকে বিএনপি জোটের হয়ে লড়তে থাকা ভিপি নুরুল হক নুরু ভোটের দোয়া নিতে মঙ্গলবার ছুটে গেছেন চরমোনাই দরবার শরীফে। বিএনপির স্থানীয় সব নেতাকর্মীর পূর্ণ সমর্থন এখনো না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বললেন তিনি। শুরুর দিকে বিএনপির কম সংখ্যক নেতাকর্মী আমার সাথে থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী এখন আমার সাথে মাঠে থেকে কাজ করতেছে। আশাবাদী যে বিশেষ করে ওই এলাকা থেকে জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। গত 16 জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। 268টি আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছিল দলটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামানকে শোকজ দিয়েছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC। এই অভিযোগের সত্যতা নেই ও রাজনৈতিকভাবে হেনস্থা করতেই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন খালেদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নে প্রার্থী হয়েছেন ডাক্তার SM খালেদুজ্জামান। বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে আলোচনায় রয়েছেন তিনি। এসবের মধ্যে চিকিৎসকদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে।
সোমবার সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেনের স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠানো হয় এই প্রার্থীকে। নোটিশে বলা হয়, ডাক্তার খালিদুজ্জামান প্রচারপত্রে নামের পাশে ক্লিনিক্যাল এমব্রয়োলজি এবং প্রি ইমপ্লিমেন্টেশন জেনেটিক্স ভারত নামে যে ডিগ্রি উল্লেখ করেছেন সেটি বিএমডিসি অনুমোদিত নয়। এ বিষয়ে সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জন করে তা ব্যবহার করতে অনুমোদন নিতে হয়। উনি যে ডিগ্রিটা ব্যবহার করতেছেন, ওনার প্রেসক্রিপশন লিখতেছেন, ওনার সাইন বোর্ডে লিখতেছেন, কাউন্সিল জানে না যে ডিগ্রিটা কি ডিগ্রি। আমার কাছে যদি উনি অ্যাপ্লিকেশন করতেন ওনার ডিগ্রি অনুমোদনের জন্য, তখন আমরা এগুলো তুলিয়ে দেখতাম। বিএমডিসির দৃষ্টিতে আইন বহির্ভূত। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডাক্তার খালিদুজ্জামান দাবি করেন, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই অভিযোগ আনা হয়েছে। আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফরচুনেটলি ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসী সংগঠন, তারপরও আনফরচুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, আন্তর্জাতিক সংস্থা জেসিআই এই ডিগ্রির স্বীকৃতি দিয়েছে, ফলে বিএমডিসির শোকজ ঠিক হয়নি। জেসিআই এর অ্যাক্রিডিটেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডিটেশন দেওয়া। সেই জেসিআই এর অ্যাক্রিডিটেশনে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার স্বাভাবিকভাবে কাজ করছে না, তবে আগামীতে ক্ষমতায় গেলে অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারেও সংস্কার করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রতিনিয়ত বিনিয়োগকারীরা দেশে আসছে, তবে অপেক্ষা করছেন নির্বাচিত সরকারের জন্য। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসা কার্যক্রম নিয়মের বেড়াজালে বন্দী, ব্যাপক সংস্কারের মাধ্যমে নিয়মকানুন শিথিল করা প্রয়োজন। একদিকে বাংলাদেশের প্রচুর টাকা পাচার হয়েছে, অন্যদিকে ক্যাপিটাল মার্কেটে বিশ্বাসের অভাব রয়েছে। এসব উন্নতি করতে হলে শেয়ার বাজারের সাথে ব্যাংকিং খাতে আরও উন্নয়ন করা প্রয়োজন। বাংলাদেশে ব্যবসা কার্যক্রম নিয়মের বেড়াজালে বন্দী, ব্যাপক সংস্কারের মাধ্যমে নিয়মকানুন শিথিল করা দরকার। প্রবাসী সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, অযৌক্তিক চাপ দিয়ে বাধ্য করা যাবে না, জানালেন ক্রীড়া উপদেষ্টা। ডাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে ক্যাম্পাসের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ভোট স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় শিগগিরই নির্বাচনের দাবি জানান তারা। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 2 ধাপে 62 সদস্য পাঠাবে বাংলাদেশ বিমান বাহিনী। এ লক্ষ্যে 25 জানুয়ারি 35 জন ও 2রা ফেব্রুয়ারি 27 সদস্য রওনা দেবেন। মঙ্গলবার সকালে বিমান বাহিনীর সদর দফতরে কথা জানান কঙ্গোগামী সদস্যদের দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। কঙ্গোগামী সদস্যদের বাংলাদেশ সরকার ও বিমান বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট 62 জন নতুন শান্তিরক্ষী আজকে যাচ্ছে। নিঃসন্দেহে শান্তিরক্ষা কার্যক্রম বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দক্ষতা, সাহসিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট সহ বিভিন্ন বিষয়ে বার্ষিক গণশুনানির আয়োজন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন।
প্রবাসী বাংলাদেশিদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। এতে দ্রুত হাইকমিশনের সেবা নিশ্চিতের পাশাপাশি প্রবাসীরা তাদের সমসাময়িক নানাবিধ সমস্যা ও গঠনমূলক প্রস্তাব তুলে ধরার সুযোগ পেয়েছেন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সুশাসন নিশ্চিতে বা যে কোনো মতামত জানতে বার্ষিক গণশুনানির আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে আয়োজিত এ গণশুনানিতে মিশনের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এর আগে হাইকমিশনের ফেসবুক পেজের মাধ্যমে বার্ষিক গণশুনানির জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। এ ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে মালদ্বীপে যে কোনো একটি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবিও জানান তারা। তাৎক্ষণিক প্রবাসীদের বেশ কিছু প্রশ্নের সমাধান দেন হাইকমিশনের কনসিউলার ও লেবার উইং। এতে প্রবাসীরা খুশি হয়ে ভবিষ্যতেও এমন সেবা অব্যাহত রাখার দাবি জানান। বাংলাদেশ হাইকমিশনার রিকোয়েস্ট করতেছি যে এই কাজগুলো যেন বাংলাদেশ হাইকমিশন অব্যাহত রাখে এবং এগুলো সংশোধন করার জন্য যেন কাজ অব্যাহত রাখে। দীর্ঘদিন যাবৎ এই ধরনের কোনো কাজ হয় নাই মালদ্বীপ হাইকমিশনে। আমরা ধন্যবাদ জানাই হাইকমিশন স্যারকে। ভবিষ্যতেও যেন সরকার রদবদল হওয়ার পরেও এ ধরনের কার্যক্রম যেন সবসময় থাকে। সুখবর পেয়েছি যে না, আমাদের অবৈধদের বৈধ করার একটা সুযোগ দিছে। তো এইটাকে কিন্তু আপনাদের লুপে নিতে হবে, এই সুযোগটাকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। আপনাদের সর্বোচ্চ, আমি আসার পর আমি বারবার দেখতাম যে মিসিং রিপোর্ট, আমি বারবার দেখতাম যে আমি অবৈধ হয়ে গেছে, বৈধ কিভাবে হবো বা বিভিন্ন রকম ছিল। তো এই একটা সুযোগ আসছে, যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ না করলে হচ্ছে যারা এখানে বুঝে যে তাদের সাথে যোগাযোগ করেন, কোম্পানির সাথে কথা বলেন, যেখানে পারেন এই সুযোগটাকে আপনারা নিয়ে নিতে হবে। এমন আয়োজনে ভবিষ্যতে অংশগ্রহণমূলক যোগাযোগ ও উন্নত সেবা পাওয়ার পথ সুগম করবে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে দলের মালদ্বীপ শাখা। রাজধানী মালে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে নেতারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মালয়েশিয়ায় পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সোমবার স্থানীয় সময় বাদ মাগরিব কুয়ালালামপুরে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবারও গ্রিনল্যান্ড নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির মালিকানা নিয়ে বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুধু শুল্কারোপই নয়, তার শতভাগ বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয় তবে মার্কিন বাজারে ইউরোপের ৮টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ১ ফেব্রুয়ারি থেকে ১০% আর জুন থেকে ২৫% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। জার্মানরা প্রয়োজনের তুলনায় কম কাজ করছেন বলে অভিযোগ করেছেন চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ। একই সঙ্গে কর্মস্থলে যখন তখন অসুস্থতাজনিত ছুটি কাটাচ্ছেন বলেও জানান তিনি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও কাজ করতে অনীহা জার্মানদের, আর আজকাল ইচ্ছে করেই কাজে ফাঁকি দেওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। খোদ নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন অভিযোগের তীর ছুঁড়েছেন জার্মান চ্যান্সেলর। শুধু তাই নয়, জার্মানরা সুযোগ বুঝেই অসুস্থতার কথা বলে সপ্তাহের পর সপ্তাহ ছুটি কাটাচ্ছেন, যা চিন্তার বিষয় বলেও মন্তব্য করেন চ্যান্সেলর মেয়ার্স।
কয়েকদিন আগে দেশটির বাডেন বিউটেনবার্গ অঙ্গরাজ্যে সেনাবাহিনীর তহবিল সংগ্রহ বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, কয়েক বছর আগে করোনা প্রাদুর্ভাবের সময় একটা নিয়ম করা হয়েছিল। সে সময় যে কোনো কর্মী তার নিজ কর্মস্থলে টেলিফোনেই অসুস্থতার কথা জানালে তৎক্ষণাৎ ছুটি মঞ্জুর হতো। সে নিয়ম এখনো বলবৎ আছে। এমন নিয়ম কি এখনো থাকা উচিত? গণমাধ্যমকে প্রশ্ন ছুড়ে দেন মেয়ার্স। কর্মক্ষেত্রে এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি সামনের দিকে এগুবে না বলেও মন্তব্য করেন মেয়ার্স। এর আগে শিল্প বাণিজ্য বিষয়ক আরো একটি সভায় যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, সপ্তাহে মাত্র 4 দিন কাজ আর 3 দিন ছুটি নিয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়। এ নিয়ম ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তবে জার্মানির সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অসন্তোষের তীর না ছুড়ে 14% থেকে এক লাফে 74% বেড়ে যাওয়া জ্বালানির দাম কমানো ও দেশ জুড়ে জ্বালানির যোগান নিশ্চিত করার পাশাপাশি ভঙ্গুর অর্থনীতির চাকা আরও দ্রুত ঘোরানোর পরামর্শ দেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানরা আগের যে কোনো সময়ের তুলনায় কিছুটা অলস জাতিতে পরিণত হয়েছে। একই সাথে সুযোগ পেলেই অসুখের নামে বছরে কয়েক সপ্তাহ সময় কাটান। জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যকে অপরিপক্ক ও অগ্রহণযোগ্য বলছে দেশটির সংসদে বিরোধী দল এবং এদেশের সাধারণ জনগণ। জনগণের পেছনে না লেগে নিজের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করা এবং একই সাথে ভূ রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান সমালোচকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাপানের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা টোকিও স্টেশন লালিটের এই ভবনটি শুধু দেশের রেল যোগাযোগের প্রাণকেন্দ্রই নয়, বরং দেশটির স্থাপত্য ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। জাপান থেকে আরও জানাচ্ছেন শাকিল মাহমুদ। টোকিও স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় 1908 সালে এবং শেষ হয় 1914 সালে। ইউরোপীয় ক্লাসিক আর্কিটেকচারের আদলে নির্মিত লালিটের এই ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে পুনর্নির্মাণ করা হয়। গম্বুজ আকৃতির ছাদ, সিনেমেট্রিক ডিজাইন ও সূক্ষ্ম কারুকাজ সম্বলিত এই স্টেশন আজও জাপানের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে আসছে। 100 বছরের বেশি সময় ধরে সম্রাট পরিবারের যাতায়াত থেকে শুরু করে নানা ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী আজকের এই টোকিও স্টেশন। স্টেশনের মারানৌচির পাশটি এখন নবদম্পতিদের কাছে জনপ্রিয় ফটোশুট কেন্দ্র। ঐতিহাসিক স্থাপত্য, খোলা প্রাঙ্গণ এবং রাতের আলোর নান্দনিকতা সব মিলিয়ে একটি প্রি ওয়েডিং ফটোর জন্য আদর্শ লোকেশন। জাপানে বিয়ের আগে ছবি তোলার সংস্কৃতি বেশ জনপ্রিয়, আর সেই ধারাবাহিকতায় টোকিও স্টেশন এখন ট্রেন্ড আইকনে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ভিড় করেন এইখানে। আমি ওসাকা থেকে এখানে একটি অনুষ্ঠানে উপহার গ্রহণ করতে এসেছি। টোকিও স্টেশনের পাশেই হওয়ায় সহকর্মীদের নিয়ে এই ঐতিহাসিক স্টেশনটি দেখতে এসেছি। টোকিও স্টেশন জাপানের সবচেয়ে ব্যস্ত রেল জাংশনগুলোর মধ্যে একটি। প্রতিদিন কয়েক লাখ যাত্রী এখানে যাতায়াত করেন। জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিনকানসেন সহ 20টিরও বেশি রেল লাইন এই স্টেশন থেকে পরিচালিত হয়। স্টেশনের ভিতরে যেন একটি ছোট শহর। এখানে রয়েছে শতাধিক দোকান ও রেস্তোরাঁ। গ্রান্সটা ও একিউট নামে পরিচিত আন্ডারগ্রাউন্ড শপিং এলাকাগুলোতে পাওয়া যায় জাপানের জনপ্রিয় সুভেনির, মিষ্টান্ন, ফ্যাশন সামগ্রী এবং ভ্রমণকারীদের প্রয়োজনীয় নানা পণ্য। বিশেষ করে টোকিও বানানা, ব্যান্তো বক্স, সুশি ও উপহার সামগ্রী যাত্রীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ট্রেন ধরার আগে অনেকেই এখান থেকে কেনাকাটা কিংবা দ্রুত খাবারের বিরতি সেরে নেন। 1914 সালে নির্মিত হওয়া টোকিও স্টেশনটি আজও শহরের মূল রেল হাব ও পর্যটক আকর্ষণ। পুরনো স্থাপত্য ও নতুন অবকাঠামোর সংমিশ্রণে এটি আজও টোকিওর ঐতিহ্য ও যোগাযোগের সেতু। জাপানের টোকিও স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেন পারবে না, সে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা।
টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মুস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেন্যু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। তবে অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি। এবার তাহলে ভেন্যু পরিবর্তন করলে সমস্যা কোথায়, সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের পথে আসতে হবে দুপক্ষকেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীর জন্য আধুনিক ভবন নির্মাণের অঙ্গীকার তারেক রহমানের। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপি চেয়ারম্যানের। ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত, গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা। দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। এবং পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই দাবি সিএসির। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।